Namaskar, welcome to Didi #1 Season 8, co-powered by Sunfeast Marilite, Charmis এবং Berger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen. প্রতিদিন এগিয়ে যাই সব বাধা পেরিয়ে, মাথা উঁচু আছে তাই নিজের পায়ে দাঁড়িয়ে। এটাই আমাদের দিদিদের গল্প। আজ শুনবো এইরকমই চারজন দিদির গল্প। সবাইকে ওয়েলকাম, সবাই আসুন প্লিজ। প্রথমে আছে রিঙ্কু ব্যানার্জি। আমি নিউ টাউন থেকে এসেছি দিদি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি অনেক ফ্লাইওভার বানিয়েছি। ফ্লাইওভার বানাতে বানাতে নিজের জীবনে কি করে ফ্লাই করলাম সেই গল্প শোনানোর জন্যই আজকে আমি এসেছি। বাহ, খুব ভালো গল্প শুনবো রিঙ্কু তোমার। শিউলি ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি কোন্নগর থেকে এসেছি। আমি একজন ক্যান্সার সার্ভাইভার। কিভাবে আমার মৃত্যুর থেকে জীবনের আজকে এখানে এসে দাঁড়িয়েছি তোমার সামনে, সেই গল্পই আজকে তোমার সঙ্গে করতে এসেছি। এত কঠিন রোগকে উপেক্ষা করে আপনি এখানে এসে দাঁড়িয়েছেন, আপনার চোখে জল তো মানাই না। আপনি তো জীবন যুদ্ধে জয়ী, একদম চোখে জল ফেলবেন না, সবসময় হাসি মুখে থাকবেন। গল্প শুনবো আপনার। শিবানী দেবনাথ। নমস্কার দিদি, আমি নবদ্বীপ থেকে এসেছি। আমি একটা স্কুলে পড়াই এবং এই স্কুলের চাকরিটা আমি ডেলি প্যাসেঞ্জারি করি প্রায় 45-90 কিলোমিটার, এবং সেই চাকরিটা করি। এবং আমার মেয়ে এখন একটু বড় হয়েছে, সেই ছোট থেকে 12 বছর হয়ে যাচ্ছে। চাকরিটা 90 কিলোমিটার জার্নি করেন? অবশ্যই, তার সঙ্গে সংসারটাও মোটামুটি সামলানোর চেষ্টা করি এবং সেই গল্পটাই কিভাবে এই চাকরিটা পেলাম সেই সংগ্রামের কথা আপনাকে শোনাবো বলে সব গল্প শুনবো শিবানী। রীতা সেন রায়। নমস্কার দিদি, আমি দেগঙ্গা থেকে এসেছি। জীবন যুদ্ধে কিভাবে সংগ্রাম করে আজকে এই জায়গাটায় প্রতিষ্ঠিত হয়েছি সেই গল্পই তোমাকে শোনাতে এসেছি। ধন্যবাদ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি বেভার জয়তে। প্রথমে আমরা একটু কথা বলবো রিঙ্কুর সাথে। সিভিল ইঞ্জিনিয়ার তুমি, কত বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত তুমি? আমি 2000 সাল থেকে এই প্রফেশনে অনেকদিন যুক্ত হয়ে আছি। গেছে। হ্যাঁ, মানে বি পাস করেছি, তারপরে আমি আবার মাস্টার্সও করি 2 বছর চাকরি করার পরে। তবে থেকেই আছি আমি ইনফ্রাস্ট্রাকচারেই কাজ করছি আর কি, রেলের ব্রিজ, ফ্লাইওভার, রোড। তো তুমি কি মানে স্পেশালাইজড ইন ফ্লাইওভার্স, মানে ব্রিজ হ্যাঁ, ফ্লাইওভার? আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তো স্পেশালিস্ট ব্রিজ ইঞ্জিনিয়ার। তো মেইনলি মূলত কোন দিকটা কাজ করো তুমি? কলকাতায় আমার নিজের শহরের জন্য কাজ করি, প্লাস এর আশেপাশে ঝাড়খণ্ড, বিহার, নর্থ ইস্ট, এই জোনটাতে, আমি ইস্ট জোনটাতে কাজ করি। বড় হওয়া কোথায়? বড় হওয়া আমার কলকাতাতেই। আমরা টালিগঞ্জে থাকতাম, এখন আমি নিউ টাউনে থাকি। তো ইচ্ছে ছিল সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার? সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ঠিক ছিল না আমার। অ্যাকচুয়ালি শিবপুর বি কলেজে পড়ার আমার ইচ্ছে ছিল। আমার ছোট থেকে ওই কলেজটা সম্বন্ধে এত শুনেছি, মানে রেসিডেন্সিয়াল কলেজ, হ্যাঁ, ওখানে সবাই থেকে পড়াশুনো করে, তো পেপারে পড়তাম। তো আমার যখন জয়েন্টের র্যাঙ্ক হলো তখন আমি দেখলাম যে শিবপুরে আমি সিভিলটাই পাচ্ছি। তো আমি তখন এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিলাম, যে না, আমার ওটা তো আমার ড্রিম ছিল। হ্যাঁ, সেই জন্য আমি সিভিলটাই মানে নিলাম আর কি। তো পরিবারের পুরো সাপোর্ট ছিল তোমার এই প্রফেশন চুজ করার জন্য? হ্যাঁ, পরিবারের সাপোর্ট ছিল। কে আছেন পরিবারে? পরিবারে বাবা, মা, আমার ছেলে, এখন আমি তাদের সাথেই থাকি। তো প্রথম যখন ফিল্ডে গিয়ে চাকরি করতে তখন কি রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে? আমার যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তো যেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই সেই সব জায়গায় আমাদের কাজ করতে হয়। তো সেরকম সাইট ভিজিটে যেতে হয় আমাকে, রিমোট জায়গায়, যেরকম ঝাড়খণ্ডে যেখানে পুরো মাওবাদী বেল্ট, এরকম রিমোট জায়গায় আর কি, যেখানে এরকম ডিস্টার্ব প্লেসে আমাকে সাইটের জন্য যেতে হয় আর কি। তো ভালোও লাগে, মানে খুব এক্সাইটিংও লাগে সাইটে যেতে, আমার খুব ভালোও লাগে আর কি। ধরো একটা ফ্লাইওভার বানানোর সময় বা বানানোর আগে মূলত কি কি জিনিস তোমাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে থাকে? কি কি জিনিসের উপরে তোমরা নজর ফার্স্ট করো? তো আমাদের জায়গাটাতে গিয়ে আগে সার্ভে করতে হয়, মানে জায়গাটাতে কি কি আছে, রুট অ্যালাইনমেন্ট করি, মানে ফ্লাইওভারটা কোথা থেকে কোথায় যাবে সেটা আমাদেরকে আগে মানে প্ল্যানিং করতে হয় আর কি। মানে ফ্লাইওভারটা মানে কীরকম টাইপের ব্রিজ দেবো আমরা, হ্যাঁ, তার কতটা লেন্থ হবে, সব কিছু আমাদেরকে আগে ফার্স্টে চক আউট করে নিতে হয়। সার্ভে ড্রয়িং প্রিপেয়ার করা হয়, ফিজিবিলিটি রিপোর্ট, মানে ওখানে আদৌ করা যাবে কি না সেটাও আমরা আগে চেক করে নিই। তারপরে আমাদের সয়েল ইনভেস্টিগেশন করতে হয়, যে ওখানে কী রকম ধরনের ফাউন্ডেশন আমরা দেবো ব্রিজের জন্য। তারপরের পার্টটা আমার দায়িত্বে আসে, সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড ড্রয়িং। আমার মেনলি অফিসে বসেই কাজ, তো আমাকে আর কি ইনিশিয়াল স্টেজে যখন জায়গাটা দেখতে যেতে হয়, কারণ ড্রয়িংটা তো আমি বানাই আর আমার টিম বানায়, ড্রয়িং ডিজাইন হয়, তারপরে সাইটে এক্সিকিউশন হয় আর কি। কন্ট্রাক্টররা কাজ করে, তো আমরা সুপারভিশন করি। তো বিগত ধরো কিছু বছরে আমরা তো অনেক রকম খবর শুনছি যে
ফ্লাইওভার কোল্যাপস করছে, ক্র্যাক দেখা যাচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, সেগুলো কি মানে এগুলো কি কারণের জন্য হয় বলে তোমার মনে হয়? সিভিল ইঞ্জিনিয়াররাও তো মানুষ, সবারই ছোটোখাটো মিস্টেক হতে পারে, কিন্তু আমাদের ফিল্ডে একটা ছোট মিস্টেক, হ্যাঁ, বা ছোট ইগনোরেন্স একটা বড় বিশাল আকার ধারণ করে। এটা আমাদের ফিল্ডের একটা ড্রব্যাক বা আমাদের এটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো হয়তো কোনো ড্রয়িংয়ে কোনো একটা ডিটেলিং হয়তো মিস হয়ে গেল, সেই অনুযায়ী সাইটে হয়তো এক্সিকিউশন হলো না। যেরকম উল্টোডাঙ্গা ফ্লাইওভারটা যেটা পড়ে গেছিলো, সেখানে জাস্ট একটা বিয়ারিংয়ের লোকেশন উল্টে গেছিলো জাস্ট, তো সেই জন্য মানে এত বড় একটা ডিজাস্টার হয়ে গেল। তো ছোট ছোট মাইনর মিস্টেক্সের জন্য আমাদের বড় বড় ঘটনা ঘটতে পারে। তো এগুলো কি কেউ চেক করার থাকে না? যে হ্যাঁ, চেক করা ডেফিনেটলি থাকে। আমরা এখন বারে বারে চেক করছি, বিভিন্ন মানে ভাবে চেক করছি। তো এখন তো কলকাতা শহরের মধ্যে এই জিনিসটা উঠেছে যে প্রত্যেকটা ফ্লাইওভার এখন নতুন হ্যাঁ, করে আবার হ্যাঁ, করে, মানে হ্যাঁ। টালা ব্রিজ যেমন বন্ধ করা হয়েছে, 6টা ফ্লাইওভার আমরাও চেক করেছি আর কি, চেক করে হেলথ স্টাডি করেছি। তো একবার তৈরি হয়ে যাওয়ার পরে কি তোমার মনে হয় যে আবার সেটাকে নতুন করে রিপেয়ার করা সম্ভব হয়? এবার কিভাবে সেটা করা সম্ভব? সেটা দেখতে হবে, ওর হেলথ স্টাডি করে দেখতে হবে যে ওকে ঠিক করা যাবে কিনা। তো যদি বোঝা যায় যে আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ এটা ঠিক করা যাবে, তো করি, আর না হলে ওটা ভেঙে ফেলতে হয়। যেরকম টালা ব্রিজ যেটা পুজোর সময় বন্ধ হয়ে গেল, কারণ যেগুলো ধরো ক্র্যাক দেখা যায় সেগুলো কি রিপেয়ার করা যায়? কিছু কিছু মাইনর ক্র্যাক রিপেয়ার করা যায়, কিছু কিছু রিহ্যাবিলিটেশন করা, ব্রিজটাকে আবার ঠিক করা যায়। তো আবার কিছু ডিপেন্ড করে। রিসেন্টলি আমরা একটা রিহ্যাবিলিটেশন করছি, বিদ্যাসাগর সেতুর কেবল চেঞ্জ করছি আমরা, ওটা আমরা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম হবে আর কি। সেটা কি ব্রিজ অন ওয়ার্ক থাকবে, অন প্রগ্রেস হ্যাঁ থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমাদের চ্যালেঞ্জ, যে মুভিং ট্রাফিকেই আমরা কাজ করব আর কি। তো তুমি কি পার্টিকুলার কোনো কোম্পানির সাথে যুক্ত? হ্যাঁ, আমি মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে আছি, রাইটস লিমিটেড, অ্যাজ এ ডেপুটি জেনারেল ম্যানেজার আমি কাজ করছি। তো তারপরে তুমি এখন রেলের সব ব্রিজগুলো দেখছো? হ্যাঁ, রেলের ব্রিজ, রেল করি আমরা, সব রকম ইনফ্রাস্ট্রাকচারে সবই কাজ করি আর কি, রোড ব্রিজও করি, রেলও করি। তো এরকম একটা প্রফেশনের পাশাপাশি সংসার জীবন? হ্যাঁ, ছেলেকে দেখতে হচ্ছে। ছেলে কত সবই, বড়? আমার ছেলে এখন 9-এ পড়ে, বাট যখন ও ছোট ছিল, যখন সাইডে যেতাম তখন আমি ওকে সঙ্গে করে নিয়ে যেতাম। তো এই ব্যাপারে আমার মা বাবা খুব সাহায্য করেছিল, তাদেরকেও নিয়ে যেতাম, কারণ মনে হতো যে সারাদিন কাজ করার পর রাতে এসে তো ওর পাশে শুতে পারবো আর কি। তো সেই জন্য ও সাথে সাথে যেত। খুব ভালো থেকো রিঙ্কু, খুব ভালো লাগলো পরিচয় হয়ে, অনেক গল্প শুনলাম তোমার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। দেখবো এবার সকলের জন্য কি খেলা আসছে। আজকে আমাদের খেলাটা হচ্ছে আমার ডাইনিং রুমে। চলো রিঙ্কু। দেখো এখানে আমরা ডেমো সাজিয়ে রেখেছি, যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এখানে 4টে লুচি, 2টো রসগোল্লা, 3টে আলু, 1 কাপ চা। এইটা তোমাকে 2টো প্লেটে সাজাতে হবে। 4 জনের মধ্যে যে সব থেকে আগে করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। স্টার্ট। সুন্দর করে যেরকম রাখা আছে ওরকম রাখতে হবে কিন্তু লুচিগুলো। তিনটে করে আলু। ওকে, রিঙ্কু খেলাটা শেষ করেছে 52 সেকেন্ডে। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি আসার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট, মারিলাইট, চার্মিস এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। বলো শিউলি, তোমার গল্প একটু শুনি। দিদি, আমার জন্ম পাটনায়, আমি পড়ালেখাও পাটনায় করেছি, আর ওখানে কলেজ, বাবা ওখানেই থাকতেন? বাবা হ্যাঁ, ওখানে একটা এমনি ওষুধের প্রাইভেট ফার্মেই চাকরি করতো। খুব কিছু বড়লোক ছিলাম না, কিন্তু সব শখ শৌখিনতা পুরো করতে পারতাম। পড়ালেখা করতে করতেই মানে আমি ফাইনাল যখন বিকম পড়ছিলাম, তখন ফাইনালেই আমার বিয়ে হয়ে যায়। তো এয়ারফোর্সে আমার হাজব্যান্ড চাকরি করতেন। তো বিয়ের পর আমাকে বাইরে বাইরেই থাকতে হয় দিদি, সব জায়গায় 5 বছর 3 বছর করে থাকতে হয়েছে। মেয়ের জন্ম হয়, এবার মেয়ের পড়ালেখা খুব হ্যাম্পার হয়ে যাচ্ছে, মানে এই স্কুল ছাড়াচ্ছি আরেকটা স্কুলে দিচ্ছি, খুব বাজে অবস্থা। এদিকে আমার হাজব্যান্ড যেহেতু একটাই ছেলে, এবার বাড়িতেও না, আমার শ্বশুর শাশুড়ি একা হয়ে যাচ্ছে। আমি আবার প্রেগনেন্ট হয়ে আমার ছেলে হয়।
এবার আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকছি, আমি বাচ্চা দুজন শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার ভালোই করছিলাম, কিন্তু আমার ওই শুধু রান্না আর সংসার করে ভালো লাগছিল না। ওই জন্য আমি একটা কসমেটিক্সের বিজনেস শুরু করি। তো ওখানেও আমি কাজ করতাম, লোকে খুব ভালো রেসপন্স করেছে আমার থেকে জিনিস নিয়ে, বাইরে বেরিয়ে কাজ করতে লাগলাম। তো ওরকম করতে করতে খুব বিজি হয়ে গেলাম একটা সময়, ঘর বাইরে সব সামলে। হঠাৎ আমার একটা খুব মাথা টাথা ঘুরতে লাগলো, তো ডাক্তারের কাছে দেখাতে গেলাম। তো আমার ক্যান্সার ধরা পড়লো ব্রেস্টে। ডাক্তার বলছে কি করেছেন আপনি? আমি বললাম কেন স্যার, কি হয়েছে? তো বলছে আপনি 3rd স্টেজে আমার কাছে এসেছেন। তো ওইটা শুনে দিদি মনে হলো কি আর বাঁচবো না। ছেলে তখন 7-এ পড়ছে আর মেয়ে কলেজে। আমি বললাম মেয়ের এখনো বিয়ে দিতে পারলাম না, ছেলেটাকে দাঁড় করাতে পারলাম না, এখন যদি আমার কিছু হয়ে যায় তো সংসারটার কি অবস্থা হবে। ডাক্তারের কাছে তো কিছু বলতে পারলাম না, আমি ওখানেই কাঁদতে লাগলাম। যেহেতু হাজব্যান্ড এয়ারফোর্সে, তো কমান্ড হসপিটালেই গেছি। ওখানে আর্মি ডক্টর, একটু ওরা খুব রাফ অ্যান্ড টাফ হয়। ওরা নিজের স্টাইলে আমাকে বোঝাতে শুরু করলো, তোমাকে তো শক্ত হতেই হবে, আর এমন কিছু না কি এর ট্রিটমেন্ট নেই, তুমি এত ভয় পেলে হবে না, এসব বোঝালো। বোঝাবার পর দিদি আমার 16টা কেমো হলো। কেমোর পর অপারেশনটা করা হলো। তখন একটু টিউমারের সাইজটা যেহেতু ছোট হয়ে গেল, রিস্কটা বললো কমে গেছে, তুমি তো 3rd স্টেজে এসছো, এখনই যদি আমরা অপারেশন করি তোমার পুরো ছড়িয়ে যাবে। হ্যাঁ ছড়িয়ে যাবে, তোমায় বাঁচাতে পারবো না। অপারেশনের পর আবার আমার 20টা রেডিয়েশন চলেছে। 20টা রেডিয়েশনের পর 13টা ইঞ্জেকশন দেওয়ার পর এখন একদম ফিট আছি। কতদিন আগে হয়েছে এটা? 17 সালে হয়েছে দিদি। কেমো যখন চলছিল, বড় বড় চুল তখন আমার, পুরো বাথরুমে সেলুনে যেমনি কাটে ওরম প্লেন হয়ে চুল পড়েছিল, পুরো মাথাটা আমার স্কিনের মতো হয়ে গেছিল দিদি। কেমো নিলে সেটা হয় না? হ্যাঁ, কেমো নিলে সঙ্গে সঙ্গে আমার তো আর কেমোর পাওয়ার আছে বোধহয়, খুব হার্ড কেমোই দিয়েছিল। শিউলি প্রত্যেক দিন যখন কেমো নিয়ে নিয়ে বাড়ি ফিরতে, হ্যাঁ, উইকে একটা। মানসিক জোরটা কিভাবে করতে? আমার এত বমি হতো, কিচ্ছু খেতে পারতাম না, একদম বিপি লো হয়ে শুধু শুয়ে থাকতাম দিদি বিছানায়, আর দিদি নাম্বার 1 দেখতাম আর খুব মনে জোর পেতাম। তখন থেকেই ভাবলাম যে আমি কখনো সুস্থ হই, একবার যদি চান্স পাই দিদি নাম্বার 1-এ যাব, আর সব দিদিদের বলবো যে ক্যান্সার রোগ হলে একদম ভয় পেতে হবে না, মনের জোরটা খুব দরকার। আমার ডাক্তারও খুব খুশি আমাকে ট্রিটমেন্ট করে। তা এখন কি তুমি সমস্ত কাজ হ্যাঁ, সাধারণভাবে এখন করতে আবার পারো? একদম সুস্থ আছি দিদি, আর আবার আমি ওই কসমেটিক্সের বিজনেসটা করতে লেগেছি, আর ছেলে মেয়েকেও দেখছি, ঘর সংসার শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই আছি। আগে লোকে বলতো যে 3rd স্টেজে যদি ধরা পড়ে যায় তাহলে আর মানুষ বাঁচে না, কিন্তু তুমি দেখো তোমার গল্পটাই তো আজকে আমাদের সবাইকে প্রুফ করে দিচ্ছে যে 3rd স্টেজে ক্যান্সার ধরা পড়ার পরেও আজকে শিউলি ভট্টাচার্যের মতন মানুষ আমার দিদি নাম্বার 1-এ মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে গল্প বলতে পারে। ফ্যান্টাস্টিক। শিউলির জন্য জোরে হাততালি, বিকজ ইউ হ্যাভ কাম ব্যাক ইন ইওর লাইফ। এরকমই শিউলির মতন হয়তো আমার অনেক দিদিরা আছেন যারা ক্যান্সার আক্রান্ত, যারা টিভির ওপারে রয়েছেন, স্পেশালি ব্রেস্ট ক্যান্সার, বিকজ এটা আমাদের মেয়েদের একটা চিরন্তন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সবার আগে ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়ে, তারপরে আনুষঙ্গিক সব রকম জিনিস হয়তো আসে। মনের জোর হারাবেন না, সবসময় লড়াকু মনোভাব রাখবেন এবং মনে করবেন যে আজকে মেডিকেল অনেক অনেক ইমপ্রুভ করে গেছে। আমরা এখন যদি মনের জোর রাখতে পারি তাহলে উই ক্যান ফাইট ব্যাক, উই ক্যান কাম ব্যাক টু আওয়ার অরিজিনাল লাইফ। আমরা আবার জীবন, দৈনন্দিন যে আমাদের জীবন চলে সেই জীবনে আমরা ফিরে আসতে পারি। ভালো লাগলো কথা বলে শিউলিদি, ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন কোনো রোগ আশেপাশে আসতে পারে না। আমি তো সবসময় সেটা বলি। থ্যাংক ইউ। খুব ভালো থেকো। চারটে করে সুন্দর করে সাজাও। ভেরি গুড। চলো। তাড়াতাড়ি ঘর চলো। রাখো। ভেরি গুড।
একদম শিউলি টাইম 1 মিনিট 6 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট, মারিলাইট, চার্মিস এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। শিবানী, তোমার সাথে কথা বলবো এবার। প্রত্যেক দিন 90 কিলোমিটার ডেলি প্যাসেঞ্জারি করে, এটা কি করে পসিবল? কটায় বেরো, কখন ফেরো? আমি যখন জয়েন করি তখন আমাকে 8টায় বেরোতে হতো। 8টায় বেরিয়ে তারপরে থাকো কোথায়, যাও কোথায়? থাকি নবদ্বীপে, এবং নবদ্বীপ থেকে আমাকে যেখানে বাস ধরবো সেখানে যেতে হলে আমাকে প্রথমে রিক্সা যেতাম। মানে তোমার বাড়ি থেকে? হ্যাঁ, 15-20 মিনিট তো লাগতোই রিক্সাতে। মানে নবদ্বীপের শহরটা শেষ মাথায় আমার বাড়ি। তখন আমার মেয়ে ছোট, 1 বছর 8 মাস। তখন আমি চাকরিটা জয়েন করি। অনেক স্ট্রাগল করে পেয়েছি না, করতেই হবে আমায়। তো তুমি প্রত্যেকদিন সকালবেলা 20 মিনিট যেতে গিয়ে আগে বাস ধরতে? হ্যাঁ। তারপরে বাসে 1 ঘন্টা 5 মিনিট মতো লাগে। কোথায় যাও? কুসুমগ্রাম বলে জায়গা, যেটা বর্ধমান দিকে যেতে। যাই হোক, সেখানে যেতে 1 ঘন্টা, বা সেখান থেকে আরো 4 কিলোমিটার যেতে হয় আরেকটা রুটে। মানে বাস চেঞ্জ করে আমি আরেকটা রুটে, সেখানেও আবার 15 মিনিট যেতে হবে। মানে ওখানে বাস ধরবো, আবার 15 মিনিট যাবো, সেখানে স্কুলের কাছে নামবো। সেই জায়গার নাম কি? মন্তেশ্বর। একটু গ্রাম সাইড তো বটেই অবশ্যই, কিন্তু ওই গ্রামের মধ্যে ওটা শহর আর কি যাকে বলা হয়। যাই হোক, ওখানে ভালোই আছি। কিন্তু যখন আমি জয়েন করি বা চাকরিটা আমাকে করতেই হবে এরকম একটা মনে মনে একটা খুব ইচ্ছে, সেটা আগে থেকেই ছিল যখন আমার পড়াশোনা চালাই। আর যে পড়াশোনাটা আমি চালিয়েছি, মানে আমার বিয়ের আগের কথা বলছি, ক্লাস 9, 10, 11, 12, ওই সময়টা বা বিয়ে ক্লাসে চলাকালীন আমার বাবা ভীষণ অসুস্থ পড়ে হসপিটালাইজ হতে হতো, আবার বাড়ি ফিরে আসতো, আবার একটু স্টেবল হতো। এইভাবে চলতে চলতে, এবং ব্যবসাটাও তখন ভীষণভাবে দেখাশোনার অভাব, এবং সেটা মানে বন্ধ হতে বসেছে। সে মতো পরিস্থিতি অনেক কষ্ট করে উচ্চ মাধ্যমিক, তারপরে ভাই এদিকে বড় হয়ে যাচ্ছে, আমার থেকে 4 বছরের ছোট আমার ভাই, তাকেও পড়াশোনা তো চালাতে হবে, তাকে তো চালাতেই হবে। আমি মেয়ে, অনেকেরই ধারণা বা আশেপাশে সবাই আছে কি দরকার মেয়েকে পড়াশোনা করানোর, অত কষ্ট করে কি দরকার। যে আমার বাবা কিন্তু খুব স্টেডি ছিল যে আমি মেয়ে হোক আর ছেলে হোক আমি বিয়ে পাশ করাবোই। যাই হোক, সেই মতো পরিস্থিতিতে বিয়ে পাশ হয়, আমার বিয়ে হয়। চাকরিটা কি বিয়ের পর? অবশ্যই বিয়ে হলো, সব ঠিক আছে, কিন্তু সেখানেও এসে দেখলাম যে আরেকটা সংকটময় পরিস্থিতি। কেমন, সবই ভালো, ওদের কোনো অবস্থার কোনো সমস্যা নেই, কিন্তু দেখলাম সবাই একটু সেপারেট। কিন্তু সেই গিয়ে সেগুলো অ্যাডজাস্ট করলাম, মনে মনে ভাবলাম যে আমাকে তাদের মতো বা আমাকে আরেকটু ভালো হয়ে আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে। বা মনে মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল। বাবা আমার হাজব্যান্ডকে বলে, আর হাজব্যান্ড আমার সঙ্গে একদম 100% সাথ দেয়, এবং তিনি কলকাতা থেকে 3-4টে বই নিয়ে যায়, বলে তুমি ঘরে চুপি চুপি পড়ো, এসএসসি দিতে হলে বাইরে কোচিং নেওয়া যাবে না। ওই পরিবেশটা, আমাদের শ্বশুরবাড়ির পরিবেশটা একটু, বাড়ির বউ চাকরি করবে বা কিছু কাজ করবে, এটা ব্যাপার ছিল না। স্বামীর সাপোর্টটা পেয়েছো? স্বামীর সাপোর্ট ভীষণভাবে। রান্না করতে করতেও পড়েছি, মেয়েকে খাওয়াতে, মেয়েকে পড়াতে। মেয়ে তখন 1 বছর। যাই হোক, সে মতো পরিস্থিতিতে ঘরে পড়ে আমি এসএসসিটা দিই এবং পাইও। তো মেয়েকে কার কাছে রেখে যেতে? মায়ের কাছে। মানে আমরা মায়ের কাছে যেতে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার। যাই হোক, মেয়েকে নিয়ে যেতাম, ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম চাপাচুপি দিয়ে মেয়েকে বাসে নিতাম। বাস থেকে আরও 7 কিলোমিটার মতন ছিল, মায়ের কাছে নামাতাম। মার কাছে নামিয়ে তারপর বেরোতে? না, মা এসে দাঁড়িয়ে থাকতো, বাস থেকে আমি ওকে নামিয়ে দিতাম। আমার মেয়েও এসেছে, এখন বড় হয়ে গেছে, ক্লাস 8-এ পড়ে। মেয়েকে এমনও দিন গেছে আমি বাসের জানলা দিয়েও নামিয়ে দিয়েছি। ভিড়, আমি যেতে পারছি না নামাতে, গেটে যেতে হবে, মা এসে দাঁড়িয়ে আছে, ও বাসের জানলা দিয়ে নামিয়ে দিচ্ছি। বাসের লোকেরা দেখে, ও এটা আপনার মেয়ে, এত বড় হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ। বলছে তো জানলা দিয়ে নামতো। কত বছর হয়ে গেল এই কাজ করছো? আমার 12 বছর কমপ্লিট চাকরি জীবনের। বাবা কেমন আছেন? বাবা মারা গেছেন 10 সালে। এখন সেটাই আমার সব থেকে বেশি আক্ষেপের। একটা সময় বাবা আমার ঘরে এসেছিলেন, যখন আমি বিয়ের পরে আমি থাকতে বলেছিলাম, বাবা বললো তোর ঘর বাড়ি হোক তখন থাকবো। এখন আমার বড় বাড়ি ফাঁকা পড়ে থাকে, কেউ থাকার নেই, বাবা এসে থাকার মতো নেই। 10 সালে আমার বাবা মারা গেছে। শিবানীর বর এবং শিবানীর বাবা হচ্ছে দৃষ্টান্ত যে মেয়েদের পাশে যদি এভাবে দাঁড়ানো যায় এবং সাপোর্ট করা যায়, তাহলে জীবনে মেয়েরা অনেক এগিয়ে যেতে পারে। ভালো থেকো শিবানী, এভাবে এগিয়ে যাও।
শিবানী খেলাটা শেষ করেছে 56 সেকেন্ড। রীতাদি, জীবনে অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ দিদি, কি হয়েছে? আমার বাপের বাড়ি ভালোভাবেই আমার কেটেছে। তারপরে বিয়ে হয়, চাকরি করার ছেলের কাছে বিয়ে হয়, কিন্তু 6 মাসের মধ্যে তার আর চাকরিটা থাকে না, কারণ তার শারীরিক কষ্ট এসে যায়। বিভিন্ন পায়ের যন্ত্রণা, ইউরিক অ্যাসিড, আর্থারাইটিস এসব হয়ে সে আর চাকরিটা করতে পারে না। আমার পরের দেওরকে দিয়ে দেয়। আমরা দুজনেই, ও বসে ওই পায়ে ব্যথা নিয়ে ঘরে বসে টিউশনি করতো, আর আমি একটা দুটো ব্যাচ বাড়ি করতাম আর একটা দুটো ব্যাচ আবার বাইরে গিয়ে করতাম। আমরা টিউশনি করে দুজনে। তো যে দেওরকে চাকরিটা দেওয়া হলো, সেই দেওর তো আপনাদের দেখতো না? হ্যাঁ দেখেছে, যতটা পেরেছে দেখেছে। টিউশনি করে মোটামুটি চালাচ্ছিলাম। সেটাও দিদি করতে 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 আমার মেয়ে হলো 86 সালে। দেখছি এই টিউশনি করে আর হচ্ছে না। 90 সালে কোনো একটা সময় ঘুম থেকে উঠে দেখি ওর বাবার পা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে, গুটিয়ে গেছে। তখন আমার মাথায় আরও বাজ পড়ে গেল, চিন্তার শেষ নেই, কি করে কি হবে। আমাদের গ্রামে তখন ইলেকট্রিসিটি ছিল না, রান্নার গ্যাসও ছিল না। তখন গ্রামেরই সব আমাকে উৎসাহ দিয়ে যে তুমি কয়লাতে সবাই রান্না করতো, দেগঙ্গার বড় বাজার থেকে কয়লা নিয়ে গ্রামে বস্তা প্লাস খোলাও 5 কিলো 2 কিলো যার যেমন প্রয়োজন সেরকম করে কয়লার বিজনেসটা। আপনি কয়লা নিয়ে আসতেন? না, ভ্যানে করে পাঠিয়ে দিত, আমি দোকানে বলে আসতাম। এবার মাথার মধ্যে চিন্তা করলাম, সকলে বলে কয়লা তো করছিস, পাশে একটু মুদি দোকান করার চেষ্টা কর। আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে চাল, আলু এরকম করে করে একটু একটু করে করে মুদি দোকানের মতন করলাম। করতে 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 ওর বাবা তো পুরো ঘরেই বসা, আমি তখনও পর্যন্ত টিউশনিটা করে আসতাম। ওর বাবা দেখতো, গ্রামে তো ঘরের মধ্যেই পাশে দোকান, এইভাবে করে করছিলাম। এবার এর মধ্যে আমার ছোট ভাই এসে আমার মেয়েকে, তখন তো মেয়ে ছোট্ট, ও মেয়েকে কোলে করে নিয়ে চলে যায় বাপের বাড়িতে। বলছি তুই ছেলেকে মানুষ কর, মেয়েকে আমরা মানুষ করি। এইবার আমার জীবনে এবার সেলাইতে চলে গেলাম। ওই বিজনেস চলছে, অবসর টাইমে আমি এবার সেলাই করলাম। ওই মুদি দোকান অল্প ছোট্ট করে চলছে, কয়লা কেরোসিনটাও চলছে, দিয়ে এবার ব্লাউজ সেলাই করা। আমি একটা ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি বসিরহাট, সেখানে আমি ট্রেনিং দিয়ে আসি। ট্রেনিং দিয়ে এসে আমি যথারীতি বারাসাত থেকে সেলাইটা নিয়ে সেলাই করি। দর্জির কাজটা পুরো করে অনেকটা মানে উপকৃত হয়েছি। সেইভাবে আরো 8-10 বছর চালালাম। স্বামী কি কটা দিন শুধু খাটে? একদম না, স্বামী ওই বসে থেকে দেখে কয়লাকে নিচ্ছে। আমার গ্রামের লোকেরা আমাকে যথেষ্টই হেল্প করতো বা করেছে। তারাই কয়লা 2 কিলো নিয়ে যেত, 5 কিলো নিয়ে যেত, তারাই নিত। আমার স্বামী শুধু দেখে পয়সা নিত। এবার আমার 98-এ আমার ছোট ভাই এসে, এরকম করে তো চললে হবে না, ও পরীক্ষা দিত চাকরি, ও আমাকে কর্মসংস্থান এসব কিনে কিনে পাঠিয়ে দিত, তুই চাকরির পরীক্ষায় বস। এবার চাকরির পরীক্ষায় বসবার জন্য আমি চেষ্টা করতে লাগলাম। ভাই আমাকে 3খানা বই কিনেও দিয়েছে। প্রাইমারি টিচারে অ্যাপ্লাই করি। 2004 পর্যন্ত আমি লড়াই করে দিদি, অবশেষে 2001-এ যে পরীক্ষাটা আমি দিই, 2004-এ আবার সেই জবটা আমি পাই। স্কুলে প্রাইমারি স্কুলে পেয়েছি আমি। এখন আমার দোকানটাও দিদি আছে, মেশিনও আছে, প্রয়োজন হলে নিজের সেলাই নিজে এখনও করি দিদি। ওগুলোকে আমি ভালোবেসে করে দিন ছাড়বো না, কারণ ওগুলো আমার ভালোবাসা। আপনাকে দেখেছে একদম দিদি। আমার মেয়ে MSc B.Ed করেছি ওই বিজনেস, ওই কয়লা, ওই সব কিছু দিয়ে। আর ছেলেও গ্রাজুয়েট কমপ্লিট করে ও কম্পিউটার শিখেছে। স্কুলে এখনো পড়াচ্ছেন? আমি স্কুলে এখনো করছি, আরো 4 বছর আছে। তো মেয়ে কি এখন আপনার সঙ্গে থাকে? মেয়ে তো বিয়ে দিয়েছি দিদি। স্বামী এখন কেমন আছে? স্বামী একই আছে, কিন্তু আমি একটু চেষ্টা করে দোতলা করতে চেষ্টা করছি। খুব ভালো। স্বামীকে দেখেছেন, নিজের ব্যবসা সামলেছেন, স্কুলের শিক্ষিকা হয়েছেন, সবকিছু একা লড়াই করে করেছে। এটা আমার পেছনে পুরো আমার ছোট ভাই। ছোট ভাই যদি ওইভাবে তুই পারবি উৎসাহ না দিত, বই না দিত, আমি তো জানতামই না। আমি টিউশনি, সেলাই, দোকান ওর মধ্যেই ঘুরছিলাম। আমি নিজে ভাবিনি কখনো যে চেষ্টা করলে এত দূরে যাওয়া যায়। তাই আমি প্রত্যেককে বলি, ধৈর্য হারাবে না, ধৈর্য ধরে অপেক্ষা করে থাকলে, আর যদি মন
মনের জোর থাকে তাহলে ঠিক একদিন লক্ষ্যে পৌঁছাতেই পারবে। থ্যাংক ইউ রিতাদি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর দিদি এখানে আসতে পেরে জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। মনের সুপ্ত ইচ্ছা ছিল এই জায়গাটা আসবো, খুব সুন্দরভাবে সুযোগ চলে এসছে। তরুণ সংঘ ক্লাবে অডিশন হয়েছে, মানে আমার কাছে মনে হচ্ছে খুব সহজেই আমি দিদির কাছে মনের ইচ্ছাটা বলতে পারলাম বা আসতে পারলাম। রিতাদি যেমন আজকে অডিশন দিয়ে এখানে এসেছেন, ঠিক সেই রকম ভাবে আপনারাও চাইলে আপনাদের পাড়ায় অডিশন করাতে পারেন। লিখে পাঠান আমাদের ঠিকানায় অথবা মেল করতে পারেন দিদি নাম্বার 1 season8@z.slgroup.com। আমরা পৌঁছে যাবো আপনাদের পাড়ায়। আপনি তাড়াতাড়ি চলেন। রসগোল্লা দুটো করে। রিতাদি খেলাটা শেষ করেছেন 55 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রিঙ্কু 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রিতাদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শিবানী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শিউলি 5 পয়েন্টস। রিঙ্কুর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। রিতাদির পছন্দ বেতের মোড়া এবং সেন্টার টেবিলের সেট। শিবানীর পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। শিউলির পছন্দ স্যান্ডউইচ মেকার। রিতাদি প্রকৃতপক্ষে একজন দশভুজা দিদি এবং সব দিক সমানভাবে সামলাচ্ছেন, তাই উনি আজকে চার্মিস মাল্টিপারপাস দিদি। চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার আপনার জন্য। চার্মিস শীতকালে আমরা মাল্টিপারপাস কারণে ইউজ করে থাকি। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট কৌশিক দা। এই রাউন্ডে যিনি হায়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। রিঙ্কু, तुम आ गए हो नूर आ गया है। ওকে 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। একটা গান হয়ে যায় কৌশিদা ত দিয়ে। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে তাই দ্বিতীয় প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাগ। ओ हंसनी मेरी हंसनी कहाँ उड़ चली मेरे अरमानों के पंख लगा के कहाँ उड़ चली। ओ हंसनी मेरी हंसनी। গানের মধ্যে কোন শব্দ দিয়ে পাখনাকে বোঝানো হয়েছে? বলো রিতাদি। উড়জাই। না, ভুল, রং আনসার। ইট ইজ পাঙ্খ। पंख लगा के। সরি রিতাদি -5। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। পৃথিবীর ছবি এসছে, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে পৃথিবী শব্দটা আছে বা দুনিয়া বা বিশ্ব।
বলো শিউলি। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। 5 পয়েন্ট। সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। ये शाम मस्तानी मदहोश किए जा डोर कोई खींचे तेरी ओर लिए जा ये शाम मस्तानी मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा। প্রশ্ন হলো এই গানের সুরে কোন বাংলা গান রয়েছে? বলো होश किए जाए डोर कोई खींचे तेरी ओर। টাইম আপ। আকাশ কেন ডাকে মন ছুটি যায় ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায় ভেসে যায়। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া হো। ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। গানের কথা অনুযায়ী সূর্যকে কিভাবে উঠতে বলা হয়েছে? বলো শিবানী। ঝিকিমিকি দিয়া। অ্যাবসলিউটলি রাইট। 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। তোমার অভিনয় তোমরা দারুণ নেতাজিতে দেখছি, কিন্তু আজ একটু অভিনয় এখানেও করতে হবে। থার্ড রাউন্ড হবে, সেখানে তোমায় থাকতে হবে। অলরাইট, নিশ্চয়ই নিশ্চয়ই। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিশ মারিলাইট প্রেজেন্টস কার দূর কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিশ মারিলাইটের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। কৌশিকদা অভিনয় করবেন টপিকের ওপরে, বাজার প্রেস করে উত্তর দেবে যে উনি কি অভিনয় করে দেখালেন। যদি পারো 5 পয়েন্ট পাবে। ফার্স্ট টপিক, প্রবাদ বাক্য। বলো রীতাদি। গাছে কাঁঠাল গোপে তেল। 5 পয়েন্ট, ভেরি গুড। এবার দ্বিতীয় টপিক, চলতি কথা বা প্রবাদ বাক্য। বলো রীতাদি। দু নৌকায় পা দিয়ে চল। 5 পয়েন্টস। থার্ড টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো শিউলি। দুর্গাপুজোর উদ্বোধন। 5 পয়েন্টস। 4 নম্বর টপিক, চলতি কথা বা প্রবাদ বাক্য।
বলো শিবানী। মশা মারতে কামান দাগা। 5 পয়েন্টস। শেষ টপিক 5 নম্বর টপিক, প্রবাদ বাক্য। বলো রীতা দি। সোজা আঙুলে ঘি ওঠে না। 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। কৌশিকদের জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ দাদা। থার্ড রাউন্ডে হাই স্কোরার রীতা দি 15 পয়েন্টস। রীতা দির জন্য সানফিস মানি লাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম রীতা দি। সেকেন্ড পজিশনে দুজন, শিউলি এবং শিবানী, দুজনেই 5 পয়েন্টস। শিউলির পছন্দ টি সেট এবং শিবানীর পছন্দ সার্ভিং বোলের সেট। নিয়ে নিচ্ছি আমরা একটা 4 মিনিট খুশির বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী, জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, 4 মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। চড়ুই চন্দন বিছানা, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও, পরপর নেবে। এবার বলো রীতা দি। চড়ুইয়ের চ, চন্দনের দন্তন নয়দয়, আর বিছানার নয়াকার চন্দনা। 20 পয়েন্টস। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ইলেকট্রিক কেটল। বাদিকে লেখা রয়েছে প্রতি, ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা প্রতির পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো রীতা দি। প্রতিশ্রুতি, প্রতিদান, প্রতিশব্দ। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ইলেকট্রিক কেটল। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে স্টিম কুকার। পাশাপাশি ক্লু শীতে খোঁজ সোয়েটার, হাতে বোনা কইয়ার। ওপর নিচের ক্লু নাড়ু কিংবা মালাইকারি, শীতে কুল চিনতে পারি। এবার বলো শিউলি। নারকোল আর উল কাঁটা। 20 পয়েন্টস। সঙ্গে স্টিম কুকার। 4 নম্বর প্রশ্ন 4 মিস প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 4 মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রশ্ন আগে বুঝে নিন, সমাধান হবে ঠিক। এসে গেছে শীতের দিন, হাওয়া চেনাবে দিক। কি বিষয় ধাঁধা? এবার বলো শিউলি। পৌষের হাওয়া। উত্তরের হাওয়া দেয় শীতকালে, আর প্রশ্নের সমাধান হয় উত্তরে, তাই উত্তর -10 শিউলি। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 240 লিটারের ডাবল ডোর রেফ্রিজারেটর। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। বয়শূন্যরা দন্তের ন দেওয়া আছে। এবার বলো শিবানী। রাত্রির খাদ্য গ্রহণ। এটা কোনো শব্দ?
রয় আকার আর বৈষ্ণব রয় হর্ষই যোগ হয়েছে, -20। এবার আমরা দ্বিতীয় সুযোগে খেলবো 20 পয়েন্টসের আনসার। এবার বলো রীতাদি। খাবার পরিবেশন। রীতাদি বলছেন খাবার পরিবেশন, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। 20 পয়েন্ট, সঙ্গে 240 লিটারের ডাবল ডোর রেফ্রিজারেটর। শেষ প্রশ্নের উত্তর দিয়ে লাস্ট রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স আজকে দিদি নাম্বার 1 রীতা সেন রায় উইথ 85 পয়েন্টস। রীতাদের জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। লজ্জাবতী, মটরশুঁটি, আলু কাবলি, কাবলি ছোলা, পালং শাক। পালং শাক, কাবলি ছোলা, আলু কাবলি, মটরশুঁটি, লজ্জাবতী। একদম একদম হয়ে গেছে। সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে রীতাদের জন্য সোনার হার। এটা তোমার রিঙ্কু, এটা তোমার, এটা তোমার শিউলি। উইনার ট্রফি রীতাদি, দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালানের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকে রীতাদি তার পাড়ায় অডিশন দিয়ে সরাসরি আমার মঞ্চে পৌঁছে হয়ে গেলেন দিদি নাম্বার 1। চলছে দিদি নাম্বার 1 এর গ্র্যান্ড অডিশন। আমরা চলে আসছি প্রতিটি জেলায় এবং দিদিদের নিয়ে আসছি আমাদের এই মঞ্চে। চোখ রাখবেন জি বাংলা এবং জি বাংলা HD-তে।